ইন্দোনেশিয়ার নির্জন কিছু গ্রামে আজও উচ্চারিত হয় কালো জাদুর নাম। সেখানে তারা একে বলে স্যান্টেন্ট। এই স্যান্টেন্টের মন্ত্রে বিশ্বাস করা হয় মানুষকে মৃত্যুর দরগড়ায় ঠেলে দেওয়া যায়, অথবা তাকে পরিণত করা হয় শয়তানের পুতুলে। গভীর রাতে যখন বাতাস থেমে যায়, যখন কুকুরেরা অকারণে চিৎকার করতে শুরু করে, লোকেরা বলে তখনই নেমে আসে অশরীর শক্তি। কেউ কেউ দেখেছে রক্তে লেখা তাবিজ, কেউ শুনছে মৃত্যুর কণ্ঠস্বর। এই বিশ্বাস, এই ভীতি আর এই অমানবিক শক্তির উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে 2025 সালের ইন্দোনেশিয়ান হরর সিনেমা দ্য ডিমন্স ব্রাইড। সেই বিশ্বাসকেই পর্দায় জীবন্ত করে তুলেছে। এখানে আমরা দেখি এক অসহায় মা যিনি সন্তানের প্রাণ বাঁচাতে নিজের আত্মা পর্যন্ত শয়তানের হাতে সমর্পণ করতে প্রস্তুত। আর সেই সমর্পণের পিছনেই আছে কালো জাদুর অন্ধকার ছায়া, যেখানে ভালোবাসা আর ভয় এক হয়ে গড়ে তোলে এক ভয়ঙ্কর চুক্তিতে। অসহায় মা আর কোনো পথ খুঁজে না পেয়ে সিদ্ধান্ত নেয় সন্তানের জীবন বাঁচাতে হলে নিজেকে উৎসর্গ করতে হবে। আর সেই উৎসর্গ মানেই এক অশুভ আত্মার সঙ্গে বিবাহ। এভাবেই শুরু হয় দ্য ডিমন্স বার্ড, পেন্টাগন ইবলিশ। গল্প শুরু হয় চলতি গাড়িতে, রেডিও চলছে। আজকের তাজা খবর, 30 বছরে আমতি নামের এক নারী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং এই মহিলাকে পুলিশ এর আগেও গ্রেফতার করেছিল নিজের 3 সন্তানকে খুন করার অভিযোগে। এবার আসি গল্পের মূল চরিত্র রান্তির কাছে। রান্তি ব্যবসার জন্য শহরে গিয়েছিল ফার্ম থেকে মুরগি কিনে আনতে, যেগুলো তারা গ্রামের বাজারে বিক্রি করে, এবং তাদের সম্পূর্ণ পরিবারের আয় উৎসই হচ্ছে এই মুরগির ব্যবসা। এবার একটু পরিচয় হই পুরো পরিবারের সদস্যদের সাথে। মা দিয়ান ও তার 3 সন্তান, বড় ছেলে বিমু, মেজ ছেলে বায়ু ও তার স্ত্রী স্মৃতি, ছোট মেয়ে গীতা, বিমুর স্ত্রী হচ্ছে রান্তি। বিমু ও রান্তির একমাত্র মেয়ে নীনা। আজকে বাজারে হাটবার দিন, বড় বউ হিসাবে রান্তিকে সব দায়িত্ব পালন করতে হয়, তাই সে এসব নিয়ে ক্লান্ত থাকে। গতকাল যেসব কাস্টমাররা অর্ডার কনফার্ম করে গিয়েছিল তাদের প্যাকেটগুলো রান্তি রেডি করে রেখেছে। দেখা যায় মার্কেটে একজন মহিলা কাস্টমার আসলে 2টো মুরগি চায়। লাল প্যাকেটে রেডি করে থাকা হাজি সাহেবের অর্ডারটি, যেটা রান্তি রেডি করে রেখেছিল, সেটা স্মৃতি ওই মহিলাটাকে বিক্রি করে দেয়। তখনই সেই কাস্টমার হাজি সাহেব সেখানে চলে আসলে তার অর্ডারটি চাইলে কোথাও না পেলে রান্তি স্মৃতিকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে দেয়। সে বলে এগুলো তো তোমার দায়িত্ব। কিন্তু রান্তি বলে এখানেই রেখেছিলাম লাল রঙের প্যাকেট, যেখানে হাজি সাহেবের নামও লেখা ছিল। স্মৃতিকে বারবার জিজ্ঞেস করলে সে অস্বীকার করে যায় আর রান্তিকে টিপ্পণীমূলক কথা বলতে থাকে। কিন্তু গীতা ঠিকই জানে এই কাজটা তার ছোট ভাবি স্মৃতি করেছে। গীতা তার বড় ভাবি রান্তিকে অনেক ভালোবাসে। বিমোদের পরিবার সবসময় অভাবেই কেটেছে। পুঁজি হিসাবে রয়েছে তাদের বাবার এই বাড়িটা। কোনো রকম তাদের সংসার চলে যায়, তবে বাড়িতে কেউ বসে থাকে না, সবাই কিছু না কিছু করার চেষ্টা করছে। কিন্তু পরিবারের ছোট ছেলে বায়ু আয় রোজগারের কোনো চিন্তা নেই, সবসময় পোষা মুরগি রকিকে নিয়ে ব্যস্ত থাকে। মোরগদের লড়াই করিয়ে 2 পয়সা আয় করছে। মা ডিয়ানের পা প্যারালাইজ, হুইল চেয়ারে তার চলাফেরা। ছোট বউ স্মৃতি তার মিষ্টি কথা দিয়ে শাশুড়ির মন জয় করে রেখেছে। শাশুড়ির দিয়ান একটু খোঁচা প্রকৃতির মানুষ, সব সময় বড় বউ রান্তির পেছনে লেগে থাকে, কখন তাকে একটু কথা শোনানো যায়। এই যেমন সকালে টেবিলে নাস্তা সময় মতন না বানানোর জন্য রান্তিকে কত কথাই না শোনালো। বিমুর জামা কাপড় গোছানোর সময় হয়ে গেছে। সমুদ্রের কাজের জন্য তাকে প্রায় সময় ঘরের বাইরে থাকতে হয়। এবার 1 মাসের জন্য যাচ্ছে। বাবা চলে যাচ্ছে, তাই নীনার মনটা খারাপ। বাবার সাথে সময় কাটানো হয় না তার। নীনার জন্ম থেকেই পায়ে সমস্যা, চিকিৎসার জন্য দরকার প্রচুর টাকা, কিন্তু এত বড় পরিবার সামলাতে মেয়ের চিকিৎসার জন্য আর টাকা জমানো হয় না। এই যেমন বিমু যাওয়ার সময় মা ও ভাইকে হাত খরচ দিয়ে যায়। এসব দেখলে রান্তির অনেক জেদ হয়। সে চাইলে তার মেয়েকে নিয়ে আলাদা থাকতে পারত, কিন্তু তাও সে পরিবারের দিকে তাকিয়ে এখানেই থেকে যাচ্ছে। কিন্তু তবুও শাশুড়ির মন জয় করতে পারছে না। কিছু হলেই কটু কথা শুনিয়ে দেয়, যেমন গীতা নীনাকে স্কুলে নিয়ে যায়, এটা দেখেও তার সহ্য হয় না। উচিত কথা বললে আবার শাশুড়ির চোখে ভালো না। বাড়ির বড় ভাই হিসাবে বিমু বা কি করবে? সেও তো তার মা ও পরিবারকে ফেলে দিতে পারে না। সেদিন বিমুকে জাহাজের উদ্দেশ্যে দিয়ে আসার সময় রান্তি তার কষ্টের কথা বিমুকে জানায়। বিমুরও তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছু করার নেই। তাকে জড়িয়ে ধরে শুধু এতটুকুই বলে, ধৈর্য ধরো, আমি তো সবসময় তোমার পাশে আছি। বিমুকে জাহাজে পৌঁছে দিয়ে বাজার করে বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে যায় রান্তির, যার কারণে সে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে পারেনি। বাড়িতে এসে দেখতে পায় তার শাশুড়ি কান্না করছে। দিয়ান রান্তিকে বলে,
তুমি কবে একজন ভালো মা হতে পারবে? পরে রান্তি জানতে পারে ওর মেয়ে স্কুল ছুটি হওয়ার পর কাউকে না দেখে একাই মেইন রোডে চলে যায়, যার ফলে গাড়িতে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর চোট পায়। রান্তি দ্রুত হসপিটালে গিয়ে পৌঁছায়। ডাক্তার আইসিইউ থেকে বের হলে রান্তি ছুটে যায়, মেয়ের কি অবস্থা জিজ্ঞেস করে। ডাক্তার জানায় আপনার মেয়ের অবস্থা খুবই গুরুতর, গাড়ির সঙ্গে বেশ শক্তভাবেই ধাক্কা খেয়েছে, যার ফলে ওর মাথায় রক্ত জমাট হয়েছে। তাদের খুব শীঘ্রই ক্র্যানিওটমি করতে হবে। ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করে যাবে, তবে এই অপারেশনের জন্য খরচ আকাশ ছোঁয়া। রান্তি সর্বহারা হয়ে ডাক্তারের হাত জোর করে বলে, আমার মেয়ের জীবন বাঁচাতে হলে যা করার দরকার আপনি তাই করুন। রান্তি আর বাড়ি ফেরেনি। রাত ধরেই হসপিটালে আইসিইউ থেকে একের পর এক লাশ বেরোলে মনের মধ্যে কামড় দিয়ে ওঠে। রান্তির এই বুঝি তার মেয়ের লাশ বলে হলো। তখনই আচমকা আগমন ঘটে এক বৃদ্ধা মহিলার। রান্তির পাশে এসে বসে তার হাতে পান পাতায় মুড়োনো কিছুটা ভাত দিয়ে বলে, আমি জানি তুমি সারাদিনই কিছু খাওনি, এই নাও ভাত, পরে না হয় এর দাম দিয়ে দিও যখন সে সুস্থ হয়ে উঠবে। আমি জানি তোমার মনের মধ্যে এখন কি চলছে, তবে হাল ছেড়ো না। যদিও বিশ্বাস রাখাটা খুব কষ্টকর, কারণ এখান থেকে কেউ খুব সহজেই সুসংবাদ পায় না, কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। রান্তি কিছুটা অবাক হয়েই বলে, আপনি কিভাবে জানলেন যে আমার মেয়ে অসুস্থ? বৃদ্ধা মহিলাটা তখন বলে, আমি এখানেই থাকি, তাই সবার প্রার্থনা ও কান্নাকাটি শুনেই বুঝে ফেলি। যাই হোক, তবে আমার শেষ কথা হচ্ছে, কোনোভাবেই তুমি হাল ছাড়বে না, কারণ যে কোনো সমস্যার সমাধান আছে, শুধু বিশ্বাসটা প্রয়োজন। রান্তি তখন বলে, কিন্তু ডাক্তার বলেছে আমার মেয়ের বাঁচার সম্ভাবনা খুবই কম। মহিলাটা তখন খুবই রহস্যজনকভাবে বলে, আহা, ডাক্তারদের উপরে ভরসা রাখার দরকার কি? যদি এর থেকেও ভালো উপায় থাকে তবে তুমি কি সেটা চেষ্টা করতে চাও? যদি তোমার বিশ্বাস হয় তাহলে এসো। এই বলে রান্তির হাতে একটা কাগজ ধরিয়ে চলে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। দেখা যায় বায়ু ও তার স্ত্রীর এ নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। দিয়ানের মতে নীনার আজ এই অবস্থার জন্য দায়ী তার মা, কারণ যেখানে মেয়েকে সময় মতো স্কুলে নিয়ে আসার পরিবর্তে সে বাজার করতে গেছে। রান্তি সন্ধ্যায় বাড়ির সবাইকে একত্রিত ডাকে। সে জানায় নীনার মাথার অপারেশনের জন্য দরকার অনেক টাকা। তার কাছে এই মুহূর্তে 10 মিলিয়ন আছে, বাংলাদেশি টাকায় 70,000 টাকা। এছাড়া সে তার নিজের গাড়িটা বিক্রি করে দিতে পারে, তাতেই বা কত আসবে, 1 থেকে 2 লাখ টাকা। কিন্তু অপারেশনের জন্য প্রয়োজন সর্বমোট 32 লক্ষ টাকা, যেটা তার কাছে আকাশচুম্বী। সবাই অপারেশনের অ্যামাউন্ট শুনে একেবারে চুপ হয়ে যায়। দিয়ান রান্তিকে বিমোর সাথে যোগাযোগ করতে বলে, কিন্তু রান্তি অনেক যোগাযোগ করার চেষ্টা করলেও তার সিগন্যাল পাওয়া যায়নি, কারণ সমুদ্রের মাঝামাঝি এই সময় সিগন্যাল পাওয়া অনেক কঠিন ব্যাপার। তাই শত কল করলেও তার সাথে যোগাযোগ করা যাবে না। কিন্তু বিমো তো 1 মাস পরে বাড়ি ফিরবে, ততদিন গীতা তখন বলে ওঠে, আমরা যদি বাড়িটা বিক্রি করে দিই তাহলে অপারেশনের জন্যও টাকা উঠে যাবে। আমরা না হয় ছোট একটা বাড়ি উঠে পড়লাম, কিংবা ভাড়ায় চলে যাব। এই কথা শুনে বায়ু ক্ষেপে এর বিরোধিতা করে। বাড়ি তো অবশ্য কারো একার না, এটা তাদের বাবার বাড়ি, তো সবারই সমান অধিকার রয়েছে। তাছাড়াও এই বাড়িটাই তাদের একমাত্র সম্বল, বিক্রি করে দিলে তাদের কাছে কিছুই থাকবে না, ভবিষ্যতেরও তো চিন্তা করতে হবে। বায়ু বলে, একে তো মায়ের ঔষধের এত খরচ, এরপর কিছুদিন পর স্মৃতি বাচ্চা দেবে, আমাদের সামনে অনেক খরচ রয়েছে, দৈনন্দিন খরচ, গীতার পড়াশোনার খরচ। বায়ু রান্তিকে বলে, দেখো ভাবি, আমি বুঝতে পারছি আমার কথা তোমার ভালো লাগছে না, কিন্তু আমাদের এখন আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করতে হবে। দিয়ান তখন বলে, তাদেরকে বিমোর অপেক্ষা করতে হবে, যতদিন না পর্যন্ত তার সাথে যোগাযোগ করা হচ্ছে ততদিন তারা কোনো সিদ্ধান্ত নেবে না। কিন্তু এদিকে অপারেশনের যে খুব প্রয়োজন। পরিবারের সবার কথা শুনে রান্তি এতটুকু বুঝতে পেরেছে যে তার এই খারাপ সময় কেউ এখন তার পাশে নেই। ওইদিকে রান্তি অসংখ্যবার বিমোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কানেকশন পাচ্ছে না। গীতা পরে রান্তির কাছে এসে তার পরিবারের হয়ে ক্ষমা চেয়ে বলে, আমিও তোমার জন্য কিছু করতে পারছি না, আমি আশা করছি বিমো আমাদের বার্তা খুব শীঘ্রই দেখতে পাবে, খালি ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরো। তখনই হঠাৎ রান্তির মনে পড়ে ওই বৃদ্ধা মহিলার দেওয়ার সেই কাগজটার কথা। ব্যাগ থেকে কাগজটা বের করে দেখতে পায় সেখানে একটা ম্যাপের চিত্র আঁকা। রান্তি আর দেরি না করে রাতেই বেরিয়ে পড়ে ম্যাপের অনুসারী ঠিকানায়। ঠিকানা মতো ওই বৃদ্ধার কাছে পৌঁছালে সে বলে, তুমি ঠিক সময় এসেছো, আজ মঙ্গলবার, অঙ্গর কাছিয়ের রাত। এর অর্থ হলো আবেগের রাত, ভালোবাসার রাত। বৃদ্ধা বলে, আমাকে বিশ্বাস রেখো। এরই সঙ্গে সে একটা রহস্যজনক কথা বলে, আজকে তোমার বিয়ে হবে শয়তানের সাথে, এবং এই বিয়ের অনুষ্ঠানের পর তোমার মেয়ে একেবারে সুস্থ হয়ে উঠবে, তোমাদের যত্ন নেবে সে, আর এরপর থেকে তোমার জীবন আরও সহজ হয়ে যাবে।
ওই মহিলাটা কিছু রিচুয়াল করে মুরগি বলি দিয়ে সেটার কলিজা বের করে রান্তিকে কাঁচাই খাইয়ে দেয়, আর কিছু ফুলের সাথে বলি দেওয়া পশুর মিশ্রিত রক্ত দিয়ে রান্তিকে গোসল করিয়ে দেয়। এরপর রান্তিকে নিয়ে যাওয়া হয় শয়তানের কাছে, একটা সাজানো গোছানো খাট, ঠিক যেরকম বড় কনের বিয়ে হলে বাসুর রথ সাজানো হয় ঠিক তেমনই। রান্তিকে সেই খাটে বসে বৃদ্ধা কিছু মন্ত্র পাঠ করতে বলে তাকে। মন্ত্রটা ছিল এমন: আজ এই আবেগময় রাতটা আমি তোমাকে দিলাম, আমার দেহ ও আমার আত্মা সারা জীবনের জন্য তোমার কাছে সঁপে দিলাম। আমি তোমাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। আজ থেকে আমি তোমার বিবাহিত স্ত্রী। মন্ত্রটা পাঠ করার পর রান্তির শরীরের ভেতরে একটা আতঙ্ক কাজ করা শুরু করে। বৃদ্ধা মহিলাটা বাইরে বসে ভয়ানক কিছু রিচুয়াল পাঠ করতে থাকে। পরক্ষণেই দেখা যায় এক অশরীরীয় আত্মা রান্তিকে পজেস করে ফেলে। আত্মাটা এখন রান্তির শরীরে ভর করে ফেলেছে। এরপর বৃদ্ধা মহিলাটা জানায়, আজ রিচুয়াল শেষ হয়েছে, তবে তোমার কাজ এখনও কিছু বাকি আছে। তোমার মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে উৎসর্গ হিসাবে তোমাকে প্রতি সপ্তাহে একটি মোরগের মাথা ও সেটার কলিজা এই প্লেটে রেখে বাড়ির চারপাশে পুঁতে রাখতে হবে। পরের দিন সকালে বায়ু তার প্রিয় মুরগি রকিকে খুঁজে পাচ্ছে না। ওইদিকে আবার তাদের নিনাকে দেখতে হসপিটালে যেতে হবে, কিন্তু বায়ু ও স্মৃতি এখন যেতে চাচ্ছে না। তখনই হঠাৎ গীতা ও রান্তি নিনাকে নিয়ে বাড়িতে চলে আসে। নিনা এখন সম্পূর্ণ সুস্থ, মাথার আঘাত এবং কি তার পায়েও এখন কোনো সমস্যা নেই। সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে, অর্থাৎ ওই বৃদ্ধার জাদু কাজ করা শুরু করেছে। বাড়ির সবাই তো অবাক, বিশেষ করে স্মৃতি। যে মেয়েটা আইসিইউর বেডে শুয়ে বাঁচা মরার খেলা খেলছে, সে হঠাৎ এভাবে সুস্থ হয়ে হাঁটছে কী করে? স্মৃতির মনের ভেতরে এখন নানান ধরনের প্রশ্ন কাজ করছে। সন্দেহ তো রয়েছেই। স্মৃতি বায়ুকে বলে, এটা অসম্ভব, আমার তো মনে হয় রান্তি কালো জাদু করেছে। বায়ু বলে, বাদ দাও তো, যা হয়েছে ভালো হয়েছে, ঝামেলা থেকে তো বাঁচলাম। আজ সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাওয়ার পালা, কিন্তু রান্তি এখনও খাওয়ার টেবিলে আসেনি। গীতা ডাকতে গেলে দেখে রান্তির রুম অন্ধকার করে আছে। গীতা জিজ্ঞেস করে, তুমি রুম অন্ধকার করে রেখেছো কেন? কিন্তু রান্তি কোনো উত্তর দেয় না। তাকে খেতে আসতে বলে গীতা চলে যায়। এরপর দেখা যায় রান্তি আয়নার সামনে বসে হাসছে, এবং কি আয়নার রিফ্লেকশনে দেখা যায় রান্তি নববধূ সেজে আছে। পরের দিন দেখা যায় স্মৃতি বাইরে বসে কাজ করছিল। অবাক ব্যাপার হলো, দিনের বেলা রান্তি ঘরের সমস্ত জানালা ও দরজা বন্ধ করে দেয়। সমস্ত ঘর অন্ধকার করে একা একাই টেলিভিশন দেখছে রান্তি। স্মৃতি ঘরে ঢুকে তাকে দু একটা কথা শুনিয়ে সমস্ত দরজা ও জানালা খুলে দেয়, আর দেখা যায় টিভিতে কিছুই দেখাচ্ছে না, তবু রান্তি হেসে যাচ্ছে। পরক্ষণেই ওপারের দরজা থেকে নক করা শব্দ আসে। দরজা খুলতেই স্মৃতির চোখ কপালে উঠে যায়। দেখতে পায় রান্তি সবেমাত্র নিনাকে নিয়ে স্কুল থেকে ফিরেছে। স্মৃতির মনের মধ্যে এখন হাজারো প্রশ্ন, মনের মধ্যে একটা হালকা ভয়ও কাজ করছে। তাহলে কিছুক্ষণ আগে কাকে দেখতে পেয়েছিল সে? সকালে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে গীতার সাথে এ ব্যাপারে আলাপ করে, তবে গীতা স্মৃতির কথায় তেমন একটা পাত্তা দেয় না। কিন্তু নিনা সুস্থ হয়ে ফিরে আসার পর থেকেই ঘরের ভেতরে অলৌকিক ঘটনা ঘটেই যাচ্ছিল। স্মৃতি একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে রান্তি প্রতিদিনই রাতে একই সময় গোসল করতে চায়। মাঝরাতে স্মৃতি বাথরুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ পায়। এবার স্মৃতি ঠিক করে নেয় আজ দেখেই ছাড়বে রান্তি প্রতিদিন রাতে গোসল কেন করে। স্মৃতির ধারণা রান্তি হয়তো স্বামীর আড়ালে অন্য পুরুষ মানুষকে ঘরে নিয়ে আসে, তাই সে লুকিয়ে লুকিয়ে রান্তির গোসল করা ভিডিও ক্যামেরায় ধারণ করে। পরের দিন সকালে গীতা বাজারে গেলে আশেপাশের মানুষ ফোনে কি যেন একটা ভিডিও দেখে ফিসফিস করছিল। গীতা পরে হাজি সাহেবের কাছ থেকে জানতে পারলো কি একটা ভিডিও ভাইরাল হয়েছে। কে যেন গোসল করছিল আর একা একা হাসছিল। লোকেরা এসব নিয়ে গুজব তৈরি করছে যে এটা নাকি তোমার ভাবি রান্তি। ঘটনাটা জানতে পেরে রান্তি প্রচণ্ড রেগে গিয়ে বাজারে বসেই হাতে চাপাতি নিয়ে স্মৃতির উপরে তেড়ে আসে। জনগণ দেখে স্মৃতি সাহস পেয়ে বলে দেয়, হ্যাঁ, ভিডিওটা আমিই করেছি। দিশেহারা হয়ে রান্তি ছুরি চালাতেই যাবে, তখনই হঠাৎ তার হুঁশ ফেরে শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই বায়ু বাড়ি এসে স্মৃতিকে নুডলস বানাতে বলে। স্মৃতি রান্নাঘরে এসে দেখে ফুটন্ত পানিতে নুডলস আগেই চুলোতে বসানো এবং সেটার ভিতরে একটা ব্যাঙ পড়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই আচমকা পেছন থেকে রান্তি এসে ফুটন্ত পানির ভেতরে হাত দিয়ে ব্যাঙটা বের করে চিবিয়ে খেয়ে ফেলে। স্মৃতি তাড়াতাড়ি রান্না শেষ করে ঘটনাটা বায়ুকে বলতেই যাবে, তখন সে দেখে বিছানায় রান্তি শুয়ে আছে। স্মৃতির গলা জোরে চেপে ধরে সেখানেই তাকে করে। এরপর স্মৃতির পেটে থাকা বাচ্চাটা বের করে চিবিয়ে খেয়ে ফেলে। সকালে দেখা যায় বায়ু সবেমাত্র বাড়িতে এসেছে।
অর্থাৎ কাল রাতে সে বাড়িই ফেরেনি। তার মানে স্মৃতির সাথে কাল রাতে যা হয়েছে সব কিছুই ছিল অলৌকিক। স্মৃতিকে কোথাও না দেখে বায়ু বলে স্মৃতি হয়তো বিরক্ত হয়ে চলে গেছে রান্তির সাথে ঝামেলা হওয়ার পর থেকে। কিন্তু না বলে তো আর স্মৃতির যাওয়ার কথা না। সব মিলে বায়ু রান্তিকেই দোষারোপ করছে। এরপর থেকে বাড়ির ভেতরে অলৌকিক ঘটনা আরও বেড়ে যায়। দিয়ানের চেয়ার অমনি চলতে থাকে। তাছাড়াও একদিন রাতে খামারের পিছন থেকে গীতা শুনতে পায় কোনো মহিলার আর্তনাদ। শব্দটা আসছিল মাটির নিচ থেকে। কোনো এক মহিলার কণ্ঠ সাহায্যের জন্য কাঁদছিল। গীতা তখনই ফোন বের করে ভিডিও রেকর্ড করে দেখে ক্যামেরায় অটো হিউম্যান ফেস ডিটেক্ট করছে, যেন স্মৃতির আত্মা তাদেরকে কিছু বলার চেষ্টা করছে। রাতে নীনা খেলছিল, তখন হঠাৎ রান্তি গোসলের টিউব থেকে ভয়ঙ্করভাবে বের হলে নীনাকে আতঙ্কিত করে দেয়। রান্তি ওই বৃদ্ধা মহিলার কথা অনুসারেই মেয়েকে ভালো রাখতে প্রতি সপ্তাহে একটা করে মুরগি বলি দিয়ে যাচ্ছে। একদিন মোরগের মুন্ডি বলি দিয়ে ভাণ্ডারে ফেলার সময় রান্তি দেখতে পায় স্মৃতির লাশ এবং সে বুঝতে পারে অজান্তেই সে স্মৃতিকে হত্যা করে ফেলেছে। আর সেটাও বুঝতে পারে শয়তান তাকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। রান্তি আর কিছু না ভেবে সরাসরি চলে যায় ওই বৃদ্ধা মহিলার কাছে। রান্তি এর থেকে বাঁচার উপায় বৃদ্ধার কাছে জানতে চাইলে সে বলে, দেখো তুমি তোমার আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছো সন্তানের মঙ্গলের জন্য। যে ব্যক্তি তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে, শয়তান মানে তোমার স্বামী, সে তাকে মেরে ফেলবে। তুমি যেহেতু তাকে বিবাহ করে ফেলেছ, সুতরাং তুমি এখন ওনার দাস, এছাড়া আর কিছুই না। অতএব এখন আমার হাতে আর কিছু নেই। এই সিদ্ধান্ত তোমার নিজের ছিল, তুমি এতে স্বাক্ষর দিয়েছ। রান্তি এখন অসহায় ও সর্বহারা হয়ে পড়ে। বুঝতে পেরেছে জঘন্যতম পাপ কাজ করে ফেলেছে সে। সন্ধ্যায় বায়ু মোরগ লড়াই অনুষ্ঠানে হঠাৎই তার স্ত্রী স্মৃতিকে দেখতে পায়। খেলা বাদ দিয়ে তাকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও কেউ নেই। রাতে বাড়ি ফিরে বায়ু বাইরে উঠানে কিছু কাজ করছিল, তখনই আবার সেই মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে। বায়ু ছুটে গিয়ে সেখানে যা দেখতে পায় তা দেখে তার রুহু কেঁপে ওঠে। ময়লার ভাণ্ডারে পড়ে আছে স্মৃতির লাশ। সোজা বাড়ি ঢুকে নীনাকে ধরে জোরাজোরি করে বলে, তোর মা কোথায়? রান্তি ছুটে মেয়ের কাছে আসতেই অমনি বায়ু তাকে ধরে বলে, তুই মেরেছিস না স্মৃতিকে? বল, কেন মারলি আমার স্মৃতিকে? সাথে রান্তির সেই শার্টটা দেখায় যেটা সে স্মৃতির লাশের পাশে পেয়েছিল। বায়ু কান্নায় ভেঙে পড়ে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই গীতা রান্তিকে অন্য রুমে নিয়ে যায়। দিয়ান বায়ুকে বলে, দেখ বাবা, যা হয়েছে এটা আমাদের গোপন রাখতে হবে। এই খবরটা ছড়িয়ে পড়লে বাইরে আমাদের পরিবারের বদনাম হবে। তুই স্মৃতির লাশ বাড়ির উঠানে কবর দিয়ে দে। কথাটা শুনে বায়ু বাকরুদ্ধ হয়ে যায়। তার নিজেরই মা বলছে ঘটনাটা চাপা দিতে। এর থেকে বড় পাপ আর কি হতে পারে? অন্যদিকে নীনা তার মাকে এখন ঘৃণা করতে শুরু করে, কারণ ওর চোখে তার মা একজন খুনি। কথাটা শুনে রান্তি কষ্ট পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আরেকদিকে বুকে চাপা কষ্ট নিয়ে বায়ু তার স্ত্রীর লাশ বাড়ির আঙিনার পেছনে কবর দিয়ে দেয়। তখন বায়ু রান্তিকে তার মোরগের খামারের ভেতরে যেতে দেখে। বায়ু পিছু নিতে শুরু করে। মোরগের খামারের ভেতরে ঢুকতেই রান্তির শরীরের ভেতরে থাকা সেই শয়তানটা বায়ুর দুটো চোখ উকড়ে ফেলে তাকে সেই রাতেই নৃশংসভাবে হত্যা করে। পরক্ষণেই রান্তি হুঁশে ফিরে আসলে বুঝতে পারে তাকে দ্বারা আরও একটা খুন করানো হয়েছে। গীতা সেখানে চলে আসলে দেখে বায়ুর লাশ সেখানে পড়ে আছে। রান্তি দৌড়ে গিয়ে নিজেকে রুমে বন্দি করে ফেলে। গীতা মুহূর্তেই তার পিছু নিয়ে রুম অবধি পৌঁছায় আর দরজা ধাক্কিয়ে তাকে জিজ্ঞেস করে, কেন তুমি এসব করছো রান্তি? দরজা খোলো। বায়ু কি করে মারা গেল আমাকে উত্তর দাও। তোমার কি সমস্যা একবার খুলে বলো, হয়তো এর কোনো সমাধান আমরা করতে পারবো। তখন রান্তি তাকে বলে, এই পরিবারে আমি শুধু তোমাকেই ভালোবাসি। দয়া করে এখন তুমি আমাকে রাগিও না, চলে যাও এখান থেকে। সকালে আর কোনো উপায় না পেয়ে গীতা তার ভাইয়ের লাশ আঙিনায় কবর দিয়ে দেয়। গোটা পরিবারটা যেন এক নিমিষে শেষ হয়ে যাচ্ছে। রান্তিকে ওরা শিকল বন্দি করে রুমে আটকে রেখেছে, কারণ রান্তি আর তার মধ্যে নেই। সে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। একা একাই দেওয়ালের সাথে মাথা ঠুকছে আর জোরে জোরে আর্তনাদ করে। দিয়ান বলে, জানি না কি হচ্ছে এসব, হয়তো বিমু পরশু বাড়িতে ফিরবে। আমাদের ততদিন ওর অপেক্ষা করা উচিত। গীতা তখন তার মাকে বলে, আমাদের এই মুহূর্তে কারো সাহায্যের প্রয়োজন। আমরা পরিবারে এখন মাত্র 5 জন বেঁচে আছি। যদি এরপর আমাদের মধ্যে কারো কিছু হয়। গীতা তাই তাদের সবথেকে পরিচিত ও বিশ্বস্ত ব্যক্তি হাজি সাহেবকে সন্ধ্যায় বাড়িতে ডেকে আনে। হাজি সাহেব এসে রান্তিকে সালাম দিয়ে তার রুমে প্রবেশ করে আর গীতাকে এক গ্লাস পানি নিয়ে আসতে বলে। হাজি সাহেব রান্তিকে বলে, আমি এসেছিলাম তোমার কাছে কিছু মুরগির অর্ডার নিতে, কিন্তু গীতার কাছ থেকে জানতে পারলাম তুমি নাকি সুস্থ বোধ করছো না। এভাবেই রান্তির সাথে স্বাভাবিক আলোচনা চলছিল। আর তারপর সে কিছু সূরা কালাম পড়ে রান্তিকে বলে, আশা করছি তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। কিন্তু রান্তির ভেতরে থাকা শয়তানটা হেসেই যাচ্ছিল। এরপর হাজি সাহেব এক গ্লাস পানি নিয়ে আয়াতুল কুরসি পরে ফু দিতেই যাবে, অতঃপর গ্লাসটা মুহূর্তেই ভেঙে যায়
আর সেই শয়তানটা হাসতেই থাকে। সূরা কালামের কোনো প্রভাব তার উপরে পড়বে না, কারণ শয়তানটা তার শরীরে জোরপূর্বকভাবে ঢোকেনি, বরং রান্তির স্বচ্ছায় আত্মাটা তার শরীরে প্রবেশ করতে পেরেছে। হাজী সাহেব যাওয়ার আগে গীতাকে কিছু কথা বলে যায়। তোমরা যদি নিরাপদ বোধ না করো তাহলে অবশ্যই 5 ওয়াক্ত সালাহ আদায় করবে, কারণ পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যেটা আল্লাহ তাআলার সহানুভূতিতে দাঁড়াতে পারবে। এই বলে সে চলে যায়। সে চলে যেতেই হঠাৎ শয়তান পিছন থেকে সে গীতাকে বলে, ভুলেও এদেরকে আর বাড়ি আনবি না। এরপর অবশেষে কাজ শেষে বিমু বাড়ি ফিরল। বাড়িতে এসে সমস্ত ঘটনা জানতে পেরে বিমু চলে যায় রান্তির সাথে কথা বলতে। বিমু অনেকবার দরজা নক করলেও রান্তি কোনো সাড়া দেয় না। অবশেষে দরজা ফাঁক করে রান্তি বলে, তুই আর ভিতরে আসতে পারবি না, এবং কি সে বিমুর সাথে বিবাহর আংটিটা খুলে ফেলে দেয়। ডিয়ানের তো পাক্কা সন্দেহ তাদের পরিবারের উপরে কেউ কালো জাদু করেছে। বিমু তার মাকে বলে, এসব বাজে চিন্তা না করে কিভাবে রান্তিকে সুস্থ করা যায় এটা নিয়ে চিন্তা করো। মাঝরাতে বিমু রান্তির ঘর থেকে অদ্ভুত গোঙানির আওয়াজ পায়। শব্দে তার ঘুম ভেঙে গেলে দরজায় উকি দিলে যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তখনই হঠাৎ শয়তানটা বিমুর দিকে তাকিয়ে বসে। বিমু এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর তারা রান্তিকে স্টোর রুমে শিকলবন্দি করে রাখে। সকালে নিনা তার মাকে খাবার দিতে গেলে দেখে গোটা রুমে বাজে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এর সাথে রান্তি এখন আর মানুষের মতো দেখতে নয়, বরং শয়তান বা ইবলিশের মতো চেহারা হয়ে গেছে তার। মায়ের এই অবস্থা দেখে নিনা একেবারেই ভেঙে পড়ে, তাকে তালা দিয়ে চলে আসে। আরেকদিকে গীতার সন্দেহ ওই বৃদ্ধা মহিলার উপরে, কারণ সে একবার হসপিটালে রান্তিকে ওই মহিলার সাথে কথা বলতে দেখেছে। তাই দুই ভাই বোন বেরিয়ে পড়ে ওই মহিলাকে খুঁজতে। হয়তো ওই বৃদ্ধাই হসপিটালে থাকে আর অসহায় মানুষদের টার্গেট করে তাদেরকে নিজের ফাঁদে ফেলে। যে করেই হোক ওই বৃদ্ধাকে খুঁজতেই হবে। মহিলাটাকে খুঁজতে খুঁজতে প্রায় রাত হয়ে গেছে। ওইদিকে বাড়িতে নিনা ও ডিয়ান একা। নিনা হঠাৎ শুনতে পায় ওর মা ওকে ডাকছে। নিনা মোমবাতি জ্বালিয়ে চলে যায় সেই রুমে। শয়তানটা ওকে আরও খাবার নিয়ে আসতে বলে। ওইদিকে ডিয়ান বিমুকে ফোন করে জানায় সকাল থেকে বাড়িতে বিদ্যুৎ নেই, গোটা ঘর অন্ধকার। ওরা দুজন প্রচণ্ড ভয়ে আছে, তাই তারা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এরই মাঝে নিনা ওর মায়ের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় দেখে ওর মা শিকল খুলে বেরিয়ে গেছে। পরক্ষণেই দাদির চিৎকার। নিনা ছুটে গিয়ে দেখে ওর দাদিকে নৃশংসভাবে হত্যা করেছে রান্তি। নিনা ভয় দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। বিমু আর গীতা বাড়িতে এসে দেখে ওদের মা আর বেঁচে নেই। বিমু তাড়াতাড়ি গীতাকে নিনাকে খুঁজতে বলে। আচমকা রান্তি এসে গীতার গলা চেপে ধরে, এরপর তাকে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। গীতা প্রাণে বাঁচার জন্য শাভেল দিয়ে রান্তির বুকে আঘাত করে, তবে তার কিছুই হয় না। ওইদিকে বিমুর আওয়াজ পেয়ে রান্তি ওখানে চলে যায় আর শাভেলটা দিয়ে বিমুকে আঘাত করার চেষ্টা করে। এরপর দুজনের মধ্যে প্রচুর ধস্তাধস্তি হয়, কিন্তু বিমু ওই শয়তানটার শক্তির সাথে আর পেরে ওঠে না। এক পর্যায়ে রান্তি ওই শাভেলটা বিমুর পেটে ঢুকিয়ে দেয়। এরপর এলোপাতাড়ি আঘাত করতে থাকে। বিমু একটু দম নিয়ে বলে, রান্তি আমি তোমার স্বামী। কিন্তু ভেতরে থাকা শয়তানটা বলে, রান্তি আর তোর স্ত্রী নয়, সে আমার বধূ। মুহূর্তে সেই শয়তানটা বিমুর ঘাড় মোটকে তাকে মেলে। নিনা ভয় বাড়ির চিলেকোঠার উপরে লুকিয়েছিল, কিন্তু রান্তি ওকে খুঁজে বের করে চেপে ধরে। গীতা পিছন থেকে এসে মাথায় আঘাত করলে রান্তি এবার তার গলা চেপে ধরে। সবাইকে এভাবেই মরতে দেখে নিনা এবার তার মাকে বলে, মা আমি তোমাকে সব থেকে বেশি ঘৃণা করি। এখন তুমি আর আমাকে ভালোবাসো না। আমার আগের মাকে ফিরে পেতে চাই। মা তুমি ফিরে আসো, আমি তোমাকে অনেক ভালোবাসি। নিনার এই সমস্ত কথাগুলো রান্তি শুনছিল ঠিকই, কিন্তু সে বন্দি ছিল অন্য জগতের শয়তানের ঘরের ভিতরে, যেখান থেকে সে বের হতে পারছিল না। এক পর্যায়ে সে পুরোপুরি ফিরে আসলে বুঝতে পারে সে তার পরিবারকে শেষ করে দিচ্ছে। যতক্ষণই সে জ্ঞানে ছিল সে গীতাকে বলে নিনাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে, কিন্তু গীতা তাকে ছেড়ে যেতে চায় না। রান্তি অনুরোধ করে বলে, তোমরা যদি এখান থেকে না যাও তাহলে এই শয়তান তোমাদেরকে মেরে ফেলবে। এই বলে সে গীতাকে ধাক্কা দিয়ে নিনার কাছে পাঠায়। কেরোসিন গায়ে ঢেলে শেষবারের মতো প্রিয় সন্তানকে বলে যায়, নিনা কেঁদো না মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার সাথে আমার দেখা এখানেই শেষ। গীতা আমাকে ক্ষমা করে দিস, আমি তোমাদেরকে সবসময় অনেক ভালোবাসবো। এই বলে সে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে রান্তি। এরপর গীতা নিনাকে নিয়ে পালিয়ে যায় এক অজানা গন্তব্যে। এক নিমিষেই শেষ হয়ে গেল গোটা পরিবার। গীতা নিনাকে নিয়ে একটা গ্রামের ভাঙ্গা বাড়িতে ওঠে। সকাল হতেই বাড়ির জানালাটা খুলতেই গীতা দেখতে পায় সে বৃদ্ধা মহিলাটাকে। কিছু বুঝে ওঠার আগেই নিনা বলে সে আর চলতে পারছে না, ঠিক আগের মতো তার দুটো পা সম্পূর্ণ প্যারালাইজ হয়ে গেছে। তখনই হঠাৎ আলমারির ভেতর থেকে একটা শব্দ আসতে থাকে। গীতা ভয় ভয়ে আলমারিটা খুলতেই রান্তির শয়তানের সাথে বিয়ের সেই রক্তমাখা কাপড়টা দেখতে পায়। আর এই বৃদ্ধা মহিলা
দূর থেকে তাদের উপরে নজর রাখছিল। আর এখানেই শেষ হয় এই মুভির কাহিনী। তো মুভির শেষ সিন দেখে যেটা বোঝা গেল, হতে পারে এই মুভির দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসতে পারে, যেখানে নীনা ও গীতা পরবর্তীতে কি করবে সেটা দেখার বিষয়। আর এই শয়তানকে পরবর্তী ভিকটিম গীতাকে বানাতে চলেছে, ওই বৃদ্ধা মহিলাকে আবারও কালো জাদু করবে। এই নানান ধরনের প্রশ্ন এখন দ্বিতীয় মুভিতেই পাওয়া যাবে। ততদিন আপনাদের অপেক্ষা করতে হবে। মুভির দ্বারা কিছু ছোট মেসেজও আছে, যেমন হুট করেই কখনো কোনো সিদ্ধান্ত নিতে হয় না, যত বড় বিপদেই থাকুন না কেন। এই যেমন রান্তি কোনো কিছু না ভেবেই না জেনে কালো জাদুর মতো ভয়ানক কাজ করতে চলে গেছে, যেটা তার জীবন নরকে পরিণত করেছে। আর দ্বিতীয় যে মেসেজটা সেটা হচ্ছে, মা নামের ছায়াটা যতদিন আপনার পাশে থাকবে ততদিন আপনি সুরক্ষিত থাকবেন। মা এমন একটা জিনিস যা সবসময় আপনার মাথায় ছাতা হয়ে দাঁড়াবে। তো এই ছিল আজকের মুভির গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরবর্তীতে।